মিস্ত্রিপাড়া যাওয়ার আগে সুন্দর একটা বেইলি ব্রিজ দেখতে পেলাম। বড় ব্রিজটা ভেঙে গেছে। এটা কনস্ট্রাকশন করা একটা ব্রিজ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা ভাঙা। বিকল্প সড়ক পথের সাথে কানেক্টিং হিসেবে এইভাবে একটা কাঠের পুল তৈরি করা হয়েছে। কাঠের পুল দিয়ে অনায়াসে অটো গাড়ি বা বিভিন্ন মোটরসাইকেল চলাচল করতে পারে, মানুষ চলাচল করতে পারে। স্থানীয় মানুষজন হয়তো এটা তৈরি করে রেখেছে। তো এখন আমার কাছে ব্রিজ হিসেবে এটা দেখতে ভালো লাগছে। প্রচুর কচুরি পানা দিয়ে ভর্তি, কচুরি পানা দিয়ে এই খালটা ভর্তি হয়ে আছে। নিচে পানিটাও পরিষ্কার মনে হচ্ছে, টলমলে পানি। তো কচুরি পানার জন্য আসলে পানিটা ভালোভাবে দেখাও যাচ্ছে না। অনায়াসে এইভাবে মোটরসাইকেল এবং অটো গাড়ি চলাচল করতে পারে এই দিক দিয়ে। আর এই পাশেই সম্ভবত এগুলো হিজল গাছ। তো এই হিজল ফুল যখন এই পানিতে পড়ে দৃশ্যটা খুবই সুন্দর হওয়ার কথা। বোতলে খেজুরের রস, এই যে এখানে একটা খেজুর গাছের রস পড়তেছে। এখানেও কিছু খেজুর গাছ আছে, তার মানে তাল গাছের সারি। মনে হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আর তার পাশেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। না, এটাকে বলে শিশু গাছ, শিশু। আর এটা হচ্ছে আকাশমণি পাশেরটা। ওই ছোট্ট মসজিদ দেখেন, কিন্তু গম্বুজ আছে অনেকগুলি। কয়টা গম্বুজ? 5টা। বাহ, অনেক আগের মসজিদ মনে হচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, এখানে প্রচুর তাল গাছ আছে, তাই না? সাধারণত একটা তাল গাছ মানুষ লাগাতে চায় না, প্রচুর তাল গাছ। তাল গাছের ব্যাপারে একটা প্রচলিত কথা আছে কি জানেন? যে তাল গাছ লাগায় সে নাকি তাল খেয়ে যেতে পারে না। তাল গাছ হতে অনেক সময় লাগে। রসুলপুর, বাহ, এলাকাটার নামটা সুন্দর। তো আমরা চলে আসছি মিস্ত্রিপাড়াতে, এটা রাখাইন পল্লী। তো এখানে পাশেই বাজার, বাজারে অনেকগুলো দোকান। তো এটা হচ্ছে এন্ট্রান্সের গেট। টিকিট কয় টাকা ভাইয়া? 10 টাকা করে। বৌদ্ধ মূর্তি আছে, কূপ আছে, এছাড়া কিছু নেই। ও কূপ থেকে কুয়াকাটা, মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার। মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার, এটা আমরা এর ভিতরে ঢুকতেছি। 10 টাকা করে লাগে এখানে ঢুকতে। তো মূলত এটা একটা বৌদ্ধ বিহার। তাদের ধর্মকে সম্মান করে আমি ভিতরে আর গেলাম না, বাইরে থেকে একটু ভিডিও করে নিই। সুন্দর বসার জায়গা এটা। এটা স্তরে স্তরে বিশিষ্ট, কয়েকটা স্তরে বিশিষ্ট একটা বাড়ির মতো। 1টা 2টা 3টা 4টা 5টা আশেপাশে বসার ব্যবস্থা করা, মানুষ এখানে আসলে বসতে পারে। ছোট্ট একটা এরিয়া মূলত। এটা এই মিস্ত্রিপাড়া সীমাবদ্ধ বিহার, বৌদ্ধ সম্প্রদায়ের একটি উপাসনালয়। এইগুলো কত করে ভাইয়া? হ্যাঁ, এগুলো কত করে? এখানেও হ্যাট এবং বিভিন্ন প্রকার চাদর রয়েছে। এটা আদিবাসীদের একটা ট্রেডিশনাল ড্রেস, আর ভেতরে চাদর এবং ট্রেডিশনাল ড্রেস রয়েছে। রাখাইন জাদুঘর। আচ্ছা, দোকান অনেক। বাহ, হস্ত সামগ্রী, বিভিন্ন প্রকার হস্ত সামগ্রী, কসমেটিক্স, অর্নামেন্টস। কাঠ দিয়ে বিভিন্ন প্রকার শোপিস আইটেম তৈরি করা হয়েছে এখানে। ঘুরে এলাম সাগরকন্যা। আমরা তাঁতকুলির কাছে চলে এসেছি। তাঁতের শব্দ শোনা যাচ্ছে এখন। এই যে তাঁতকুলি, ঐতিহ্যবাহী রাখাইন তাঁত। এখানে বুননের কাজ চলতেছে। এখন এটা মেশিনে করা হয়। আর এই মেশিনে হচ্ছে, আগে তো হাতে হইতো, এখন হাতে হয় না। মেশিনে ভালো হয় না হাতে ভালো হইতো? মেশিনে ভালো হয়। এটা কি তৈরি হচ্ছে?
এই মেশিনে একটা শাড়ি তৈরি করতে কত সময় লাগে? 2 ঘন্টা লাগে একটা শাড়ি তৈরি করতে, 2 ঘন্টা। আগে এটা হাতে হতো, এখন আর এটা হাতে হয় না, এখন এটা মেশিনের সাহায্যে হয়। এখন হয়তো ডিজাইনে কিছু পরিবর্তন করতে হবে, যার জন্য নতুন করে সুতার গাছ যে শাড়িটা তৈরি হচ্ছে, আমি দর্শনার্থী এটা দেখতেছে। আমার কাছে এটা সবচেয়ে ভালো লেগেছে, এটার প্রেজেন্টেশন। দেখুন, এটা প্রেজেন্টেশনে যে ঘরটার মধ্যে এটা তৈরি করা হচ্ছে, লেখা আছে ঐতিহ্যবাহী তাঁত রাখাইন তাঁতপল্লী মিস্ত্রিপাড়া কুয়াকাটা। আমার সেই ঘরটা আরও বেশি ভালো লেগেছে। পাশে কিন্তু বিভিন্ন প্রকার দোকান, হয়তো এরকম মেশিনে তৈরি করে এইসব দোকানে সাপ্লাই করা হয় বিক্রির উদ্দেশ্যে। অনেক ক্রেতা এখানে এসেছে, পর্যটকরা। ছোট্ট একটা গোছানো মার্কেট আমার কাছে মনে হয়েছে ভালো। আপনারা যদি কুয়াকাটা ঘুরতে আসেন তাহলে এই স্পটগুলো অবশ্যই ঘুরে যাবেন। আপনারা হয়তো কিনেও নিতে পারেন সুভেনির হিসেবে। চকলেটের দোকান, সবই একই রকমই, চকলেট অথবা কাপড়ের দোকান, এছাড়া তেমন একটা আসলে দোকান নেই। এগুলো কি চকলেট? চকলেট ভাইয়া বাহিরের ক্যাডবেরি। ক্যাডবেরি কত করে এটা? ওটা 130 টাকা। কয় পিস থাকে? কতটুকু? 100 গ্রাম? 1 গ্রাম, হ্যাঁ গ্রাম হিসেবে। এই আছে 120 টাকা, এটা তুর্কি। মিষ্টিতে 230 টাকা থাইল্যান্ড। এটা কি এটা সেম না, আলাদা আলাদা, সম্পূর্ণ আলাদা। এটা সিম্পল, এটা সিম্পল আলাদা। এটা হচ্ছে ডিডো। এটা হচ্ছে, এটা কোন জায়গার? এটা যে তুর্কির পিছনে লেখা আছে ক্যাডবেরি, এই যে তুর্কি, মিড বাই তুর্কি। মিড বাই তুর্কি। আর এটা ওটাও বাহিরের, কান্ট্রি নাম নাই, সবটা দেওয়া থাকে না। আচ্ছা, কোনটা কত? এটা 120 টাকা, এটা 130 টাকা। 120, 130। পর্যটন এরিয়ায় আসলে কোনো কিছু কেনাকাটা করে খুব বেশি লাভবান হওয়া যায় না, কারণ এখানে তারা একটু বেশি রাখে। ক্ষুদে ব্যবসায়ীরা। তোমাদের বয়স কত? 10 বছর? 10 আর ওর 8। রাখাইন তাঁতপল্লী ঐতিহ্যবাহী, 200 বছরের ঐতিহ্যবাহী বটগাছ সংলগ্ন। একটু পরে 200 বছরের ঐতিহ্যবাহী বটগাছটা দেখবো। উপজাতিদের বাড়িঘর, নিচতলাটা ফাঁকা রাখা হয়। এটার একটা কার্যকারণ আছে। নিচতলা ফাঁকা রাখে কারণ হচ্ছে যাতে বন্য জীবজন্তু তাদেরকে আক্রমণ করতে না পারে, এই জন্য নিচতলাটা ফাঁকা রেখে উপরে করা হয়। তো বাড়িতে যাওয়ার জন্য, উপরে ওঠার জন্য একটা সিঁড়ি দিয়ে দেওয়া হয়েছে। আর নিচে চাইলে তারা এইভাবে মালপত্র রাখতে পারে। উপজাতিরা এখন আধুনিকতার ছোঁয়ায় আসলে আলোকিত ইমারত তৈরি করতেছে এখানে। ট্রেডিশনাল বাড়িগুলো এখন আর তেমন একটা নাই, আধুনিকতার ছোঁয়া সব জায়গায় লেগে যাচ্ছে আসলে। উপজাতিদের ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ঘর বাড়িগুলো আসলে তাদের যে ঐতিহ্যবাহী সেই ঘর বাড়ি, উঁচু করে বাড়ি তৈরি করতো। এতে সুবিধা হচ্ছে বন্য জীবজন্তু থেকে তারা রক্ষা পায়, তেমনি নিচে অনেক মালপত্র রাখতে পারে। এই আমরা একটা তাঁতপল্লীতে প্রবেশ করছি, এটাতেও সব আধুনিক পাওয়ার লুম। হস্তচালিত যে যন্ত্রগুলো ছিল ওটা বিলুপ্তির পথে। তো এটা হচ্ছে আধুনিক মেশিন, এটা দিয়ে বুনন করা হয়, এটাকে পাওয়ার লুম বলে। এটা ঐতিহ্যবাহী সেই তাঁতের মেশিন, ঐতিহ্যবাহী ড্রেস উপজাতিদের। অনেকে বাঙালিরা ওইটা নিয়ে পরে, শখ করে অনেকে পরে। পর্যটকরা আসলে এখান থেকে কিনে নেয় এবং অনেকে পরে এগুলো চাদর। এটা কি আপেল? গামছা। এখানে লুঙ্গি পাওয়া যায়, 250 টাকা করে পিস বিক্রি হয়। আর এগুলো সব লুঙ্গির কালেকশন। আর এই পাশে রয়েছে গামছা। এই গামছাগুলো 100 টাকা করে পিস বিক্রি করে। ডিজাইনগুলো সুন্দর, কিন্তু ববলিন উঠবে মনে হচ্ছে। আমার কাছে তো এই কালারটা ভালো লাগতেছে। দেখেন তো, এটা একটু বের করেন তো। বাহ, এটা কালারটা সুন্দর। আপনাকে তো মানে এই এলাকার মনে হয় নাই। চাকরি করেন? হ্যাঁ, সেটাই, চাকরি করেন? নিজস্ব? এটা আপনাদেরই? কাপড় ধোয়ার পরে যদি ইস্ত্রি করে পরে একদম নতুনের মতো থাকবে, রং কষ কিছুই উঠবে না। এই যে উপরে, এই যে দেখেন কাপড়, সুতোর মাথা, ওটা বাইরের মাথা থাকবে, নতুন কোয়ালিটির যেটা সেটা সুতোর মাথা। এখানে আপনার ফিনিশিংটা দিচ্ছে না আর কি, আপনার যতটুকু বিক্রি তার চেয়ে তৈরি কম, এই জন্য তাড়াহুড়ো করার জন্য সুতোটা থেকে যাচ্ছে। এই লুঙ্গিগুলো সাদা লুঙ্গি, দেখতে খুবই সুন্দর। আমি একটা লুঙ্গি নিচ্ছি অবশ্য। এরকম হাতে কাজ করা বা মেশিনে কাজ করা, তারা পাওয়ার লুম দিয়ে এখন করে। তো এগুলো ভালো লাগছে। আর ট্রেডিশনাল ড্রেসও এখানে তৈরি করা হচ্ছে। ট্রেডিশনাল ড্রেসের পাশাপাশি এখানে আসলে দেখা যায় যে যেই মেশিন দিয়ে আসলে এই কাপড়গুলো তৈরি করা হয়,
সেই মেশিন, আদি আমলের যে মেশিন, প্রাচীন যে মেশিন, সেটাও যেমন রেখে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখন আধুনিক কম্বিনেশনে মোটর চালিতভাবে পাওয়ারলুমগুলো যেভাবে চালানো হয় তাও এখানে রেখে দেওয়া হয়েছে, দর্শনার্থীরা আসলে যাতে সহজে দেখতে পারে। এখানে প্রচুর পর্যটকরা এসে কেনাকাটা করে। তো কালেকশনগুলো সুন্দর, ভালো। 200 বছরের ঐতিহ্যবাহী পুরাতন বটগাছ দেখতে যাচ্ছি। তো যাত্রাপথের রাস্তাটা এরকম, পাশে রাখাইনদের বাড়ি। রাখাইনদের বাড়িতেও এখন আসলে অনেক পরিবর্তন আসছে, আধুনিকতার ছোঁয়া লেগে গেছে। 200 বছরের ঐতিহ্যবাহী পুরাতন বটগাছ দেখতে আসছি। তো বটগাছটা এরকম, মোটামুটি বেশ বড়ই। আমার কলিগের এই 200 বছরের পুরাতন বটগাছকে 200 বছর বলে মনে হচ্ছে না, যদিও লোকমুখে চাহর এটা হচ্ছে 200 বছরের পুরাতন। তার ভাষ্যমতে এর চেয়ে চিড়িয়াখানায় যে বটগাছ আছে এর চেয়ে বেশি মোটা। একজন দিদি সূক্ষ্ম হাতে সুন্দর করে ডিজাইনগুলো করছে। একটা একটা করে সুতো গেঁথে গেঁথে এই ডিজাইনগুলো করা হয় বা এই পোশাকটা তৈরি করা হয়। এটা একটা চাদর জাতীয় পোশাক তৈরি হচ্ছে। এটাকে আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, সুতা। সুতা চাদরের মতো ব্যবহার করে। ও, উল সুতা। উইল সুতা দিয়ে তৈরি করে, ওরা সুতাই বলে এখানে। তো ওনাদের এটা একটা ওয়ার্কিং প্রোগ্রেস লেভেলের কাজ। আমি যদি এটা ফিনিশিং প্রোডাক্টটা দেখাই, ফিনিশিং প্রোডাক্টটা এখানে আছে। এটা হচ্ছে ফিনিশিং প্রোডাক্ট। যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে তখন আসলে এরকম একটা ডিজাইন তৈরি হবে। ডিজাইনটা সুন্দর, ভালো লাগছে। এটা এক রঙে দিয়ে করা, এটার মধ্যে 2 রং দিয়ে কাজ করা। এটাতেও 2 রং, এটাতেও 2 রঙের মিশ্রণ, বাকিগুলো সব 2 রঙের মিশ্রণ। আর এখানে এই যে সুতোগুলো রাখা হয়েছে, এই সুতোগুলো চরকাতে ঘুরিয়ে, এই যে চরকা, এটা একটা ট্রেডিশনাল চরকা। তো এই চরকাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই সুতোগুলো করা হয়, তৈরি করা হয়। পরবর্তীতে এই সুতোগুলো দিয়েই এই ধরনের পোশাকগুলো তৈরি করে। দিদি আমাদেরকে পিঠা বানিয়ে দিচ্ছে, আমরা সরাসরি দিদির হাতে লাইভ পিঠা তৈরি করে খাবো। এই পিঠাটার দাম 50 টাকা করে। এর আগেও বাংলাদেশের শিল্প মেলাতে এই পিঠাটা দেখেছিলাম। তো সম্ভবত পিঠার প্রাথমিক যে লেয়ার এটা তৈরি হচ্ছে নারকেল আর চিনি, ভিতরে নারকেল আর চিনি দেওয়া হচ্ছে। আর এই চালটা কিসের চাল? বিন্নি ধানের চাল। লাইভ পিঠা, দেখি খেয়ে কেমন লাগে, ভালোই লাগবে আশা করি। পিঠা তৈরি হয়ে গেছে। এটা রাখাইনদের ঐতিহ্যবাহী পিঠা। দিদি পিঠাটার নামটা কি? চালন পিঠা। আমরা এখন চালন পিঠা খাচ্ছি। দিদির আউটলেটের নাম হচ্ছে জিতু ওয়েন ফুড স্টোর। আমরা এখন দেখি রাখাইনদের ঐতিহ্যবাহী চালন পিঠা খেতে কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই ক্রিস্পি, ভেতরে যেহেতু পুর হিসেবে চিনি এবং নারকেল দেওয়া হয়েছে, আর উপরে হচ্ছে বিন্নি ধানের গুঁড়ো দিয়ে এই আউটারটা করা। অনেকটা পাটিসাপটা পিঠার মতো হলেও চালের জন্য এটাকে একটু আসলে এক্সেপশনাল লাগতেছে, ভালো লাগছে। বরিশালের মানুষ বরিশালের বিরুদ্ধে কে? সাইফুদ্দিন। হ্যাঁ, সে তো আর অপরাধ করে না। মেহেদী বিলিয়াস, মেহেদী বিলিয়াস কি অপরাধ করছে? না, তো ভালো খেলোয়াড়। হ্যাঁ, ও তো ভালো খেলোয়াড়। ভালো খেলোয়াড় না? হ্যাঁ, তাহলে হেরে যাবে ঢাকা। যাই হোক, এখানে আমাদের বরিশালের একজন সেলসম্যান, উনি আসলে বরিশালের যে বিপিএল খেলা হচ্ছে সেটা সাপোর্ট করে না, এই জন্য পার্শ্ববর্তী দোকানদারদের অভিযোগ। তো উনি না করার কারণ হচ্ছে যে ওনার এলাকার যে প্লেয়ার গুলো, ওগুলোকেই বরিশালের যে টিম ওইটাতে নেওয়া হয় না, এটা তার অভিযোগ। তো উনি যে দোকানটা কাজ করেন এর নাম হচ্ছে ভিক্টোরিয়া আচার ঝিনুক অ্যান্ড কাপড় হাউস। তো দোকানটা বেশ বড়। আপনারা মিস্ত্রিপাড়াতে আসলে এখানে সব ধরনের জিনিসই এখানে পাবেন। এখানে যেমন হস্তশিল্প, বিভিন্ন ঝিনুক সামগ্রী এবং অলংকার, অর্নামেন্টস রয়েছে, হাতে তৈরি বা মেশিনে তৈরি হয়তো। আর তার পাশাপাশি অনেক ধরনের গহনা, পুঁতি দিয়ে তৈরি করা হস্ত সামগ্রী, খেলনা সামগ্রী, চকলেট, এখানে চকলেট রয়েছে অনেক, আচার, এবং এখানে একই দোকানে সবকিছুই আছে আসলে। এখানে চাদর থেকে শুরু করে বিভিন্ন কাপড়, ড্রেস রয়েছে এখানে। তো দোকানটা বেশ সাজানো গোছানো এবং বড়।